আমি সৌভিক। আমাদের গ্রামটা বর্ধমানের একটা ছোট্ট গ্রামে। নামটা আর মেনশন করলাম না। ছোটবেলা থেকেই আমরা নানা ভূতের গল্প শুনে বড় হয়েছি, কিন্তু কখনো যে ভূতের কবলে পড়তে হবে তা কখনো ভাবতে পারিনি। আমি তখন ক্লাস 10-এ পড়ি। সেদিন ছিল কালী পুজো, আর আমাদের এখানে কালী পুজোর রাতে সব বাচ্চারা চুরি করতে বেরোয়। চুরি বলতে সেরকম চুরি না, রাত্রিবেলা চুপি চুপি এরোর গাছের ফল চুরি, সবজি চুরি, এই সব আর কি। আমি, রাহুল, শুভ আর টিটু, আমরা 4 বন্ধু। বিকেলে আমরা মাঠের ধারে বসে গল্প করছিলাম। রাহুল বলল, শোন, আজ রাতে একটু তাড়াতাড়ি বেরাবি। প্রত্যেকবার তোদের জন্য আমরা মাঠে গিয়ে কিচ্ছু পাই না। সবাই সব সবজি নিয়ে চলে যায়, 2-1টা সবজি পড়ে থাকে, সেগুলো নিয়ে আসতে হয়। এইবার কিন্তু এরকম করলে চলবে না। আমি হেসে বললাম, আমরা থোড়ি চুরি করতে বেড়াই, আমরা তো বেড়াই শুধু মজার জন্য। রাহুল বলল, না, এরকম বললে চলবে না। তাড়াতাড়ি বেরোতে বলেছি মানে তাড়াতাড়ি বেরোবি, ব্যাস। শুভ বলল, ঠিক আছে বাবা, তাড়াতাড়ি বেরাবো। রাত তখন প্রায় 11:15। গ্রামের মন্দির থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছে। আমরা 3 জন চুপচাপ বেরোলাম, হাতে টর্চ আর একটা বস্তা। রাহুল মাঠের সামনে ওয়েট করবে বলেছে। আমি বললাম, আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেল রে, রাহুল আজকে সেই ঝাড়বে আমাদের। টিটু বলল, এই যে শুভর জন্য, ওর জন্য প্রত্যেকবার আমাদের দেরি হয়ে যায়। শুভ বলল, আরে মা বাবা ঘুমাবে, তারপর তো বেরোবো, তার আগে কি করে বেরাই বলতো? আমি বললাম, নিজেদের মধ্যে ঝামেলা না করে তাড়াতাড়ি চল, নাই তো আরও দেরি হয়ে যাবে। তারপর জানিসই তো। আমরা মাঠে গিয়ে পৌঁছালাম। দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে। আমরা তড়িঘড়ি করে রাহুলের কাছে গিয়ে দাঁড়ালাম। রাহুল রেগে বলল, তোরা আর কখনো শুধরাবি না, সেই দেরি করেই আসলি। টিটু বলে উঠল, আর এই শুভর জন্য প্রত্যেকবার আমাদের দেরি হয়ে যায়। আমি টিটুকে থামিয়ে বললাম, ছাড়, এসব বাদ দে, এখন কি করবি বল। রাহুল বলল, এখানে আর কিছু পাওয়া যাবে না, সবাই সবজি নিয়ে চলে গেছে। টিটু হতাশ হয়ে বলল, তাহলে কি করবি, বাড়ি চলে যাবি? রাহুল ফিসফিস করে বলল, চল, ঘোষবাবুর মাঠ থেকে সবজি তুলে নিয়ে আসি। শুভ সঙ্গে সঙ্গে বলে উঠল, তুই পাগল নাকি? ওই মাঠটাকে তো সবাই বলে ভুতুরে মাঠ। টিটু একটু চুপ করে থেকে বলল, আমার ঠাকুমা বলতো ওই মাঠে একসময় একজন চাষা মারা গিয়েছিল, তারপর থেকে নাকি এখনো রাত হলে ওই মাঠ থেকে চাষার গলার আওয়াজ শোনা যায়, ওখানে কেউ যায় না। রাহুল হাসতে লাগলো, আরে এসব পুরনো কথা, ভূত ফুট কিছু নেই, সাহস থাকলে চল। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু বন্ধুরা সবাই থাকলে ভয়টা কম লাগে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবো, আর কেউ যদি ভয় পায় এখনই বলে দে। কেউ কিছু বলল না। দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রাস্তা পুরো অন্ধকার, শুধু আমাদের টর্চের আলো, কোনো মানুষের টিকিটাও দেখা যাচ্ছে না। হঠাৎ শুভ বলল, তোরা কি কিছু শুনতে পেলি? আমরা থেমে গেলাম। দূর থেকে কারো কান্নার মতো শব্দ আসছে। টিটু ফিস ফিস করে বলল, আমি বলেছিলাম না এই জায়গাটা ভালো না। রাহুল বিরক্ত হয়ে বলল, চুপ কর, হয়তো কোনো পেঁচা বা কুকুরের ডাকের শব্দ। কিন্তু আমার বুকের ভিতরটা কেমন যেন ঢিপ ঢিপ করতে লাগলো। ঘোষবাবুর মাঠে পৌঁছাতে প্রায় 15 মিনিট লাগলো। চারপাশে লাউ, কুমড়ো, বেগুন, সবজিতে ভরা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই বাগানে ঢুকতেই কেমন যেন শীত শীত করতে লাগলো। আমি টর্চ জ্বালিয়ে সামনে তাকালাম। হঠাৎ মনে হলো দূরে কেউ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম, কে ওখানে? কোনো উত্তর নেই। রাহুল এগিয়ে গেল, কেউ নেই, তোর ভ্রম হচ্ছে। আমরা সবজি তুলতে শুরু করলাম, বস্তা অল্প অল্প ভরছি। ঠিক তখনই পিছন থেকে একটা গম্ভীর গলা শোনা গেল, তোরা এখানে কেন এসেছিস? আমরা 4 জন একসাথে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পিছনে কেউ নেই। হঠাৎ টিটুর হাতে থাকা টর্চটা নিভে গেল। তারপর একে একে আমাদের সব টর্চ নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার। শুভ কাঁপতে কাঁপতে বলল,
কি কি কথা বলল? হঠাৎ আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, আমার জমি। আমি চিৎকার করে উঠলাম, কে কে? কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই দূরে একটা ছায়ার মতো কিছু দেখা গেল। আমরা তাকিয়ে দেখলাম একটা লোক ধীরে ধীরে আমাদের দিকে হাঁটছে। তার গায়ে পুরনো মাটিতে ভেজা ধুতি, আর মুখটা দেখা যাচ্ছে না। আমরা চারজন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। দূরের সেই লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার হাঁটার শব্দ নেই, কিন্তু মাটির ওপর দিয়ে যেন কিছু টেনে নিয়ে যাওয়ার মতো একটা আওয়াজ হচ্ছে। রাহুল ফিসফিস করে বলল, তোরা কেউ কি ওকে চিনিস? কেউ উত্তর দিল না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। লোকটার মুখ এখনো দেখা যাচ্ছে না, কিন্তু সে যত কাছে আসছে তত একটা অদ্ভুত গন্ধ নাকে আসছে, পচা গন্ধ। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম, আমরা কিছু নিইনি, আমাদের যেতে দাও। ঠিক তখনই হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। গাছগুলো হঠাৎ অস্বাভাবিকভাবে দুলতে লাগলো। মনে হচ্ছিল যেন বাগানে ঝড় উঠেছে। রাহুল হঠাৎ বলল, আমার মনে হচ্ছে এই লোকটাই সেই চাষা। টিটু বলল, যে এখানে মারা গেছিল। লোকটা এবার আমাদের খুব কাছে চলে এসেছে। সে ধীরে ধীরে হাত তুলল। তার হাতটা স্বাভাবিক না, লম্বা, শুকনো, আর আঙুলগুলো অস্বাভাবিকভাবে বাঁকা। সে বলল, আমার ফসল কেউ নিতে পারবে না। হঠাৎ মাটির নিচ থেকে শব্দ হতে লাগলো। আমাদের পায়ের নিচে মাটি যেন নড়ছে। আমি নিচে তাকালাম। কতগুলো গাছের শিকড় আমাদের পায়ের দিকে এগিয়ে আসছে। শুভ চিৎকার করে উঠল, সবাই পালা! আমরা দেখতে পেলাম মাটির ভেতর থেকে ধীরে ধীরে হাত বের হচ্ছে, একটার পর একটা। রাহুল চিৎকার করল, দৌড়া! কিন্তু এবার আমাদের পা নড়ছে না। নিচের দিকে তাকিয়ে দেখলাম গাছের শিকড়গুলো আমাদের পা টেনে ধরছে। লোকটা আমাদের দিকে ঝুঁকে এসে বলল, আজ কেউ ফিরবে না। ঠিক তখনই দূরে কোথাও শঙ্খের শব্দ ভেসে এলো। লোকটার মুখে হঠাৎ পরিবর্তন এলো। সে পিছিয়ে গেল এক ধাপ। আমাদের পা থেকে বাঁধন সরে গেল। আমরা চারজন দাঁড়িয়ে আছি মাঠের মাঝখানে। আর সামনে সেই লোকটা, সে একদম স্থির দাঁড়িয়ে আছে। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, কিন্তু তবুও মনে হচ্ছে সে আমাদের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। আমি ফিস ফিস করে বললাম, চোখ নামাস না, ওর দিক থেকে চোখ নামাস না। রাহুল ঢোক গিলে নিয়ে বলল, কেন? আমি জানি না কেন বলেছিলাম, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছিল চোখ সরালেই কিছু একটা খারাপ হবে। হঠাৎ খেয়াল করলাম চারপাশে কোনো শব্দ নেই, না ঝিঝি পোকার ডাক, না বাতাসের শব্দ। পুরো মাঠটা যেন মৃত। টিটু কাঁপা গলায় বলল, এখান থেকে বের হতে হবে। লোকটা ধীরে মাথা কাত করল। তার গলার ভেতর থেকে একটা চাপা শব্দ বেরোলো, যেতে দেব না। আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। রাহুল হঠাৎ চিৎকার করে উঠল, দৌড়া! আমরা চারজন একসাথে দৌড়াতে শুরু করলাম। মাটির ওপর আমাদের পায়ের শব্দ হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে আমরা খুব ধীরে এগোচ্ছি, যেন বাতাস আমাদের ঠেলে পিছনে নিয়ে যাচ্ছে। আমি হাঁপাতে হাঁপাতে পিছনে তাকালাম। লোকটা হাঁটছে না, সে ঠিক আমাদের পিছনে, একই দূরত্বে। যত দ্রুতই আমরা দৌড়াই সে একই দূরত্বে থাকে। কিছু দূর যাওয়ার পর শুভ হঠাৎ থেমে গেল। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি পারছি না, শ্বাস নিতে পারছি না। আমরা থামতেই বাধ্য হলাম। হাওয়া ভারী হয়ে গেছে, মনে হচ্ছে কেউ বুকের উপর চাপ দিয়ে রেখেছে। লোকটা এবার ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। এইবার তার পায়ের শব্দ শোনা যাচ্ছে। প্রতিটা শব্দে মনে হচ্ছে মাটির ভিতর কিছু কেঁপে উঠছে। সে কাছে আসতেই আমরা তার চোখ স্পষ্ট দেখতে পেলাম। চোখ দুটো একদম ফাঁকা,
মুখটা পুরো রক্তে মাখা, মুখের এক সাইড থেকে মাংস ঝুলছে। কি সেই ভয়ানক রূপ! আমার এখনো মনে পড়লে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। সে থেমে গেল আমাদের থেকে কয়েক হাত দূরে। তারপর খুব আস্তে বলল, আমার জিনিস নিয়েছিস? আমরা কেউ কিছু বললাম না। সে আবার বলল, ফিরিয়ে দে। আমার হাত কাঁপছে। আমি নিচে তাকালাম। আমাদের বস্তায় এখনো সবজি ভরা। রাহুল দাঁত চেপে বলল, ফেলে দে, সব ফেলে দে। কিন্তু টিটু বলল, যদিও তাতেও না ছাড়ে। লোকটা যেন আমাদের কথাই শুনছিল। সে এক পা এগিয়ে এলো। সে এবার প্রচণ্ড রেগে গেল। হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ল। আমরা চারজন চারদিকে সরে গেলাম। আমি মাটিতে পড়ে গেলাম। হাত কেটে গেল কাঁদায়। কান ঝিনঝিন করছে। শুধু শুনতে পাচ্ছি শুভ চিৎকার করছে, বাঁচা, ও আমার কাছে। আমি মাথা তুলে দেখলাম লোকটা শুভর একদম সামনে, অস্বাভাবিকভাবে নিচু হয়ে তার দিকে তাকিয়ে আছে। আমি মরিয়া হয়ে চিৎকার করলাম, সব ফেলে দে এখনই। এইবার আর কেউ দেরি করল না। আমরা বস্তা ছিঁড়ে সব মাটিতে ছড়ে ফেললাম। কুমড়ো, লাউ, বেগুন সব ছড়িয়ে পড়ল। লোকটা হঠাৎ থেমে গেল, একদম স্থির। তার মাথা ধীরে ধীরে নিচের দিকে নামল। সে মাটিতে পড়ে থাকা জিনিসগুলোর দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর সে সোজা হয়ে দাঁড়ালো, আমাদের দিকে তাকালো। আমি চিৎকার করে উঠলাম, এখন দৌড়া! এইবার আমাদের পা যেন হঠাৎ হালকা হয়ে গেল। আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। এইবার আর কেউ থামেনি, কেউ পিছনে তাকায়নি, শুধু দৌড়। হঠাৎ সামনে গাছপালার ফাঁক দিয়ে রাস্তা দেখা গেল। আমরা এক ঝাঁপে মাঠের সীমানা পার হয়ে এলাম। মনে হলো একটা অদৃশ্য চাপ হঠাৎ সরে গেছে। আমি থামলাম না, কিন্তু অজান্তেই একবার পিছনে তাকালাম। মাঠের ভেতরে কুয়াশার মধ্যে লোকটা দাঁড়িয়ে, একদম স্থির। তারপর ধীরে ধীরে কুয়াশা ঘন হয়ে গেল আর সে মিলিয়ে গেল। আমরা থামলাম না, সোজা বাড়ি পর্যন্ত দৌড়ে এলাম। আমরা সেদিন রাতে আর কেউ কারো সাথে কথা বলিনি। শুধু একটা জিনিস বুঝেছিলাম, ওটা আমাদের মারতে চেয়েছিল। বাড়িতে এসে মা বাবাকে সব ঘটনা বলার পর মা বাবা খুব বকা দিয়েছিল। তারপর থেকে আমরা কোনো দিনও আর ঘোষবাবুর বাগানে যাইনি। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড় হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা। দেখা হবে নতুন একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।